আদাব, আমি সুপর্ণা রায়, প্রভাষক, রসায়ন বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তো আশা করি প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করছো, হ্যাঁ, এবং রেগুলার অনলাইন ক্লাস করছো। তো আজকে আমরা যেই টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চলমান অধ্যায়, অর্থাৎ আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন নিয়ে অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো এই অধ্যায়ে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, ঠিক আছে? তো অনেক কিছু শিখেছি, এর মধ্যে আমরা প্রতিদিন ইম্পর্টেন্ট টপিকসগুলো শিখছি। তো আজকে আমরা যেহেতু এই অধ্যায়ের যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম। ইলেকট্রন বিন্যাসের নিয়ম, ইলেকট্রন বিন্যাসের নিয়ম আলোচনা করব। তারপর হচ্ছে পরিবর্তন নীতি আলোচনা করব, তারপর হচ্ছে তোমার আহ্বায়ক নীতি আলোচনা করব। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমি যে কথাটা প্রতিদিন বলি যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করার জন্য, কারণ হচ্ছে আমরা গত ক্লাসটা আলোচনা করেছি কোয়ান্টাম সংখ্যা নিয়ে। হ্যাঁ, তো কোয়ান্টাম সংখ্যা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। তো কোয়ান্টাম সংখ্যা যদি আমি বুঝতে পেরে থাকি, অনেক সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছি, তো আমরা কিন্তু ধাপে ধাপে এগোচ্ছি। যদি কোয়ান্টাম সংখ্যা বুঝতে না পারো তাহলে কিন্তু আমি এদিকে সামনের দিকে অগ্রসর হতে পারবো না। তো আশা করি প্রতিদিন যা পড়াচ্ছি সেগুলো কমপ্লিট করবে, তাহলে তোমাদের কি যখন আমি নতুন টপিকস পড়বো তখন এটা ইজি লাগবে। ঠিক আছে, এটা চেন সিস্টেম টাইপ। তো প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করবে। তো আজকে যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম নিয়ে আলোচনা করবো বলছি, তারপর হচ্ছে পরিবর্তন নীতি, হ্যাঁ, তারপর আহ্বায়ক নীতি, এগুলো একটু মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাসের নিয়ম। আচ্ছা, তো ইলেকট্রনের বিন্যাসটা কি? আমরা তো গতগুলো আমরা এতদিন শিখেছি কি ইলেকট্রনকে ঋণাত্মক চার্জযুক্ত, একটু স্মরণ করে দিচ্ছি। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন কি করছে? নিউক্লিয়াসের চারদিকে আবর্তনরত অবস্থায় থাকে, আর নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জযুক্ত। তো বিভিন্ন যখন আবর্তনরত অবস্থায় থাকে ইলেকট্রনগুলোকে বিভিন্ন কক্ষপথগুলোতে আবর্তন করে থাকি, আর এই কক্ষপথগুলোকে কি আমরা শক্তি স্তর বলে থাকি, নাকি? একটু স্মরণ করিয়ে দিলাম। আচ্ছা, তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, গত ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়েছি। তো এই ইলেকট্রনগুলো যখন, হ্যাঁ, বিভিন্ন শক্তি স্তরে, উপশক্তি স্তরে, বিভিন্ন অরবিটালে, হ্যাঁ, বিভিন্নভাবে কি আমার সজ্জিত অবস্থায় থাকে নিয়মগুলো মেনে, সেগুলোকে তখন আমরা বলবো কি ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রোমোলের ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো যদি আমরা আলোচনা করতে চাই তখন প্রথমে আমরা আলোচনা করব কি প্রথম বলবো কি আমরা কি প্রথম আমরা বলবো কি প্রথম আমরা কি যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ। দেখো, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ, একটু খেয়াল করি, প্রধান শক্তি স্তর নাকি শক্তি স্তরগুলো আবার আলোচনা করতে আসতেছি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে যে আবর্তন করছে, সেই আবর্তন বা কক্ষপথগুলোকে আমরা বলবো কি শক্তি স্তর। এবং প্রধান শক্তি স্তরকে আমরা গত ক্লাসে শিখেছি কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়, নাকি? এন দ্বারা প্রকাশ করা হয়। তো যে ইলেকট্রনগুলা যখন এই কি মানে তাদের যে ইলেকট্রনগুলো প্রবেশ করবে শক্তি স্তরে, সেটা সাধারণত তাদের উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে, ঠিক আছে? অর্থাৎ তারা প্রথমে তাদের নিম্ন শক্তি স্তরে কি তার প্রথম হচ্ছে আমার প্রথম শক্তি স্তরে গমন করবে, তারপর প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গমন করবে। অর্থাৎ আমি একটু বুঝিয়ে দিই, যখন n = 1 আমরা শিখেছি, নাকি? তখন সেটা কি প্রথম শক্তি স্তর। যখন n = 2 তখন হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। যখন n = 3 তখন তৃতীয় শক্তি স্তর। যখন n = 4 তখন কি চতুর্থ শক্তি স্তর। একটু খেয়াল করো, যখন আমি বলছি কি উচ্চক্রম অনুসারে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে কি প্রথম হচ্ছে আমার প্রথম শক্তি স্তরে প্রবেশ করবে,
তারপরে প্রথম শক্তি স্তর যখন পূর্ণ করবে তখন আমার দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে, যখন দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ করবে তখন আমার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। ঠিক আছে, যখন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ পূর্ণ করবে তখন ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করবে, চতুর্থ শক্তি স্তরে। ঠিক আছে, তো এভাবে মানে আমার কি অর্থাৎ এদের ক্রমটা এরকম হবে। হ্যাঁ, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর, হ্যাঁ ষষ্ঠ, এইভাবে চলতে থাকবে। তো ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন আমি এটা প্রথম আমি আলোচনা করেছি কি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ। ওকে, এখন আমি যাচ্ছি উপস্তরে ইলেকট্রন প্রবেশ। উপস্তরে ইলেকট্রন প্রবেশ। দেখো, প্রধান শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? এন দ্বারা। তো গত ক্লাসে শিখেছি উপস্তরকে, হ্যাঁ উপস্তরগুলো কি কি শিখেছি? উপস্তরগুলা এসপিডিএফ মনে আছে? তো এসপিডিএফ কি? শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, কি ফান্ডামেন্টাল, এগুলো নাকি? আচ্ছা, তো ইলেকট্রনগুলো উপস্তরে কিভাবে প্রবেশ করে? ইলেকট্রনগুলা তাদেরকে সেই উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে নাকি? প্রথমে দেখো, আমরা যখন আলোচনা করব প্রথমে আমার কি এস উপস্তর, এস উপস্তর নাকি উপস্তর, সেটা কি প্রথমে এস, তারপরে কি পি নাকি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। তাহলে দেখো প্রথমে আমার এস উপস্তরে প্রবেশ করছে নাকি? এস উপস্তর যখন পূর্ণ করবে তখন আমাকে প্রবেশ করবে পি উপস্তরে। যখন পি উপস্তর পূর্ণ করবে তখন ইলেকট্রন প্রবেশ করবে ডি উপস্তরে। যখন ডি উপস্তরে প্রবেশ করবে তখন সেটা পূর্ণ করে যাবে কি এফ উপস্তরে। ঠিক আছে, তো আমার এখানে যদি পূর্ণ করে এইভাবে হচ্ছে তাহলে আমার সিকোয়েন্সটা কি? প্রথম এস আমার উপস্তরে ইলেকট্রন প্রবেশ করছে, প্রবেশ করে ইলেকট্রন পূর্ণ করছে, হ্যাঁ পূর্ণ করে আমার কি পি তে প্রবেশ করছে উপস্তরে। তো পি উপস্তরে প্রবেশ করে ইলেকট্রন প্রবেশ করছে, তো তখন যখন আমরা পূর্ণ করে ক্রমান্বয়ে ইলেকট্রনগুলো কি উচ্চ শক্তি কি উপস্তরে আস্তে আস্তে প্রবেশ করবে। তাহলে আমার এটা কি হচ্ছে এসপি ডি, এভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করছে উপস্তরে। ক্লিয়ার? ওকে, এখন আমি যাচ্ছি থার্ড নম্বর পয়েন্টে, কি অরবিটালে ইলেকট্রন প্রবেশ। 3 নম্বরটি কি? অরবিটালে, অরবিটালে ইলেকট্রন প্রবেশ। দেখো, অরবিটালে ইলেকট্রন প্রবেশ, তো আমরা জানি কি যে ইলেকট্রনগুলো যে অরবিটালে প্রবেশ করবে সেটা হচ্ছে কি বিভিন্ন অরবিটালের কি শক্তি কিন্তু সমান, অর্থাৎ এরা কিন্তু সম শক্তি সম্পন্ন অরবিটালগুলো। তো যখন সমশক্তি সম্পন্ন অরবিটাল তখন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন পি অরবিটাল, হ্যাঁ পি অরবিটালের আমার পি উপস্তর, হ্যাঁ পি উপস্তর, এই যে এস পি ডি এফ এগুলো কি উপস্তর আমরা শিখেছি নাকি? অনেক পড়েছি এগুলো নিয়ে। তো এগুলো কি উপস্তর, পি কি একটা উপস্তর। পি উপস্তরের অরবিটাল, হ্যাঁ অরবিটাল কি কি আছে? অরবিটাল পি উপস্তর কি কি অরবিটাল আছে? পি এক্স, পি ওয়াই, পি জেড নাকি? আচ্ছা, তখন ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে? ফার্স্টে এদের কি এটি যখন অরবিটালে একমুখী স্পিনে প্রবেশ করবে, যখন তাদের চাহিদা অনুযায়ী আবার পরবর্তীতে আবার অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে বিপরীত স্পিনে, কিন্তু অবশ্যই স্পিনটা হতে হবে কিন্তু পরবর্তীতে বিপরীতমুখী স্পিনে। ঠিক আছে, এভাবে যে সজ্জিত থাকে সেটাকে আমরা কিন্তু হুন্ডে নীতিও বলতে পারি। ওকে ওকে, তো আশা করি ইলেকট্রন বিন্যাসের নিয়ম তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা আলোচনা করেছি কি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ, তারপর দ্বিতীয় আমার ছিল কি উপস্তরে ইলেকট্রন প্রবেশ, তারপরে তৃতীয় ছিল হচ্ছে কি বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ। তো সিস্টেমগুলো শিখিয়ে দিয়েছি, নিয়মটা কি আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? ওকে, তো এখন আমি আলোচনা করব পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, দেখো বিজ্ঞানী পলি
যে এই আমার যে এটা সম্পর্কে যে পরিবর্তনীতিটা হচ্ছে কি, যে একই পরমাণুতে, ঠিক আছে, একই পরমাণুতে কি একটি দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। আবারও বলছি, একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। অর্থাৎ মানে কি বলছি আমরা, দেখো আমরা কি বিভিন্ন যে অর্থাৎ এদের আকার আকৃতি, হ্যাঁ, এবং কি যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এক হলো কিন্তু এদের একটি চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ভিন্ন হয়ে যায়। তিনটি কোয়ান্টাম সংখ্যার মান এক হলো, চতুর্থ কিন্তু ভিন্ন হয়ে যায়। একটু উদাহরণ দিলে তোমাদের সহজ লাগবে সিস্টেমটা। তাহলে দেখো প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য, ঠিক আছে, প্রথম ইলেকট্রনের জন্য আমরা কি বলতে পারি, আমরা কি শিখেছি ফার্স্টে, প্রথম হচ্ছে কি n = 1, nটা কি আমরা আলোচনা করছি n = 0, যখন n = 1 হয় তখন l = 0, ওকে, n = 0। আচ্ছা, একটু খেয়াল করি s = +12, ঠিক আছে। তো দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমি কি লিখব, n = 1, l = 0, m = 0, s = -12। একটু খেয়াল করি, ঠিক আছে। দেখো আমরা প্রথম ইলেকট্রনের জন্য পড়েছি n = 1 নাকি। আচ্ছা, n হচ্ছে কি, আবার একটু মনে করে দিচ্ছি, n হচ্ছে কি প্রধান শক্তি স্তর। আচ্ছা, l হচ্ছে কি উপস্তর, m হচ্ছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নাকি, ম্যাগনেটিক, ওকে। আর s হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি আছে প্রথম কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো এই প্রথম ইলেকট্রনের জন্য n = 1, l = 0, m = 0 হচ্ছে, হ্যাঁ। তো s +12 হচ্ছে, কারণ কি যে পড়েছিলাম কি একমুখী এবং বিপরীতমুখী স্পিন। তো একমুখী স্পিন যখন হয় তখন +12, যখন বিপরীতমুখী হয় তখন মাইনাস হয়ে যায়। ওকে, তো দ্বিতীয় ইলেকট্রনের জন্য দেখো n = 1, l = 0, m = 0, s = -12। এখন একটু খেয়াল করো, দুটি ইলেকট্রনের জন্য কিন্তু আমার n এর মান সেম আছে, l এর মানও সেম, m এর মানও সেম, কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে আমার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান। অর্থাৎ তিনটে কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখন বলতে পারি যে তো অর্থাৎ আকার আকৃতি এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান একই হলে তাদের চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে ওই নীতি অনুসারে কি বলা হয়েছে যে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যদি এদের বিপরীতমুখী স্পিন হয়। স্পিন হবে হচ্ছে কি গুণন, বা স্পিন কি হবে বিপরীতমুখী যদি হয়, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করি পরিবর্তন নীতি অনুযায়ী আর কি সহজ হবে। পরিবর্তন নীতি অনুযায়ী বিভিন্ন উপস্তরে ইলেকট্রন সংখ্যা, বিভিন্ন উপস্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। তো দেখো এখানে আমি যদি একটু খেয়াল করি, তো দেখো আমি প্রথমে আসছি উপস্তর নাকি। আচ্ছা, উপস্তর, তারপরে আমি উপস্তরের পরে আমি যাচ্ছি কি অরবিটাল সংখ্যা, তারপর হচ্ছে কি আচ্ছা উপস্তরগুলো আমি লিখি। উপস্তরগুলো আমি কি জানি, S P D F নাকি। আচ্ছা, তো এই উপস্তরগুলোতে আমার অরবিটাল সংখ্যা কত মনে আছে? আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি কি S এ কয়টা থাকে? 1 নাকি। আচ্ছা,
তো p তে থাকে 3টা অরবিটাল সংখ্যা, d তে থাকে অরবিটাল সংখ্যা কত 5টা, আর f উপস্তরে থাকে 7টা। মনে আছে? s উপস্তরে থাকে 1টি অরবিটাল, p উপস্তরে থাকে 3টি অরবিটাল, d উপস্তরে থাকে 5টি অরবিটাল, f উপস্তরে থাকে 7টি অরবিটাল। ওকে, আচ্ছা, তো এখানে দেখো সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, সর্বাধিক ইলেকট্রন, আর এখানে আমি বলতে পারি কি ইলেকট্রন বিন্যাস, যেটা আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করছি, ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো এখন আমি একটু খেয়াল করো যে এখানে আমি বলেছি কি s উপস্তরে অরবিটাল থাকে 1টি, p উপস্তরে অরবিটাল থাকে 3টি, d উপস্তরে অরবিটাল সংখ্যা থাকে 5টি, আর f উপস্তরে অরবিটাল সংখ্যা থাকে 7টি। তো সর্বাধিক ইলেকট্রন s উপস্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা আমার কয়টি থাকে? সর্বাধিক ইলেকট্রন সংখ্যা থাকে 2টি। ঠিক আছে, তো p উপস্তরে অরবিটাল সংখ্যা এখানে থাকে 3টি, কিন্তু সর্বাধিক ইলেকট্রন আমার কয়টা থাকে? 6টি। ঠিক আছে, তো সেম এইভাবে এরকমই আমার d উপস্তরে আমার সর্বাধিক ইলেকট্রন থাকে 10টি, আর f উপস্তরে আমার সর্বাধিক ইলেকট্রন থাকবে কয়টি? 14টি। ঠিক আছে, আমি যদি এভাবে দেখাই সুবিধা হবে। আচ্ছা, তো দেখো, তো আমার থাকতেছে কি সর্বাধিক, তাহলে আমি যখন আমি ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটা, অর্থাৎ আমি ইলেকট্রন বিন্যাস যখন করব তখন কিভাবে করব? সর্বাধিক ইলেকট্রনে s এ কত 2টি। ঠিক আছে, আচ্ছা, p তে কত p6, এই যে এইভাবে। ঠিক আছে, তো d তে কত সর্বাধিক ইলেকট্রন 10টি, তো f এ কত সর্বাধিক ইলেকট্রন থাকবে 14টি। ঠিক আছে, তো এইভাবে আমরা পলির বর্জন নীতি অনুযায়ী বিভিন্ন উপস্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা বের করলাম। ঠিক আছে, তো আবার একটু বলছি কি যে প্রথমে আমি আলোচনা করছি উপস্তর। উপস্তর কয়টা? 4টা, s p d f এদের অরবিটাল সংখ্যা। অরবিটাল s এ থাকে 1টি অরবিটাল, p তে থাকে 3টি, তারপর d তে থাকে 5টি অরবিটাল d উপস্তরে, আর f উপস্তরে থাকে অরবিটাল 7টি। তো এখানে আমার সর্বাধিক ইলেকট্রন s উপস্তরে সর্বাধিক ইলেকট্রন হচ্ছে 2টি, p উপস্তরে সর্বাধিক ইলেকট্রন থাকছে 6টি, আর d উপস্তরে সর্বাধিক ইলেকট্রন কয়টি? 10টি, আর f উপস্তরে সর্বাধিক ইলেকট্রন থাকছে 14টি। তো এই আমি যখন ইলেকট্রন বিন্যাসের যে রুলসটা আমি ফলো করছি, তো আমি যখনই একটা মোলের, হ্যাঁ ধরো আমি অ্যালুমিনিয়ামে আমি কত 30, তো আমি এটা ইলেকট্রন বিন্যাস করব, তখন আমি কি করছি ইলেকট্রন বিন্যাস আমি এই রুলসে যাব, অর্থাৎ s কি যখন সর্বাধিক ইলেকট্রনটা আমি পাওয়ার হিসেবে ইউজ করব, s স্কয়ার টু p6 যে পাওয়ার 10, তারপর f টু দি পাওয়ার 14 এইভাবে। ঠিক আছে, ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো। তো আশা করি পলি বর্জন নীতি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করছি আউটওয়ার্ড নীতি। আচ্ছা, আউটওয়ার্ড নীতিটা কি? আউটওয়ার্ড নীতি হচ্ছে, হ্যাঁ, যখন মানে এটা হচ্ছে আমার যে ইলেকট্রনগুলা যে কি বিভিন্ন অরবিটালে প্রবেশ করবে, প্রথমে হচ্ছে কি তার শক্তি উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে, অর্থাৎ হচ্ছে নিম্ন শক্তি অরবিটালে ফার্স্টে পূর্ণ করবে, তা কমপ্লিট করে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তখন এই যে নিম্ন শক্তি স্তর কমপ্লিট করে করে আমরা উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কি বিল্ডিং আপ, অর্থাৎ জার্মান ভাষায় আমরা কি বলবো কি বিল্ডিং আপ। ঠিক আছে, তো বিল্ডিং আপ যখন বলবো সেটাকে আমরা বলবো জার্মান ভাষায় বিল্ডিং আপ, হচ্ছে আউটবাউ। আউটবাউ হচ্ছে জার্মান শব্দ, বিল্ডিং আপটাকে বলা হয় আউট। ওকে, তো আউটবাউ নীতিটা কি? আউটবাউ নীতি তো আমরা বুঝলাম। হ্যাঁ, তো এখানে দেখো একটু উদাহরণ দিলে জিনিসটা সহজ হয়। ধরো 3D এবং 4s। হ্যাঁ, আগে বলেছি যে উচ্চ ক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ যত নিম্ন শক্তি স্তর কেন প্রবেশ করবে? কারণ নিম্ন শক্তি স্তরে কিন্তু স্থিতিশীলতাটা বেশি। ঠিক আছে, তো দেখো আমি n ইকুয়াল টু আমি কিভাবে বের করবো? আচ্ছা, তাহলে আমি কিভাবে শক্তি ক্রমটা আমি বের করব? এটা হচ্ছে n প্লাস l রুলস, অর্থাৎ n প্লাস l এর মানটা টোটাল যত হবে সেটা দ্বারা আমরা বুঝতে পারবো। দেখো n এর মান কি হচ্ছে, এখানে পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসে যে 3d অরবিটাল এবং 4s অরবিটালের মধ্যে ইলেকট্রন কোনটিতে আগে প্রবেশ করবে। ঠিক আছে, তো একই জিনিস কিন্তু বোঝাচ্ছি, প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে হতে পারে।
ঠিক আছে, সুতরাং প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, আনসার কিন্তু একই। দেখো 3d এবং 4s এর মধ্যে কোনটা তাকে ইলেকট্রন প্রবেশ করবে, খেয়াল করি। তখন তোমরা এইভাবে দেখো, লিখবে এইভাবে, n এর মান কত, এখানে আমার 3 নাকি, আর d কত, d আমরা পড়েছি d উপস্তরে কতটা ইলেকট্রন থাকে, 2 সব, হ্যাঁ। তো কয়টা হচ্ছে, তারপর n প্লাস l, d এর জন্য কত থাকে, সরি d অরবিটালের জন্য l এর মান হচ্ছে কত, 2। তখন আমার যখন n প্লাস l ইউজ, তখন হচ্ছে আমার কি থাকতেছে, 3 প্লাস 2, তাহলে কত, কয়টা হচ্ছে, 5 নাকি। ওকে, এটা হলো কিসের জন্য, 3d এর জন্য। আর 4s এর জন্য কি, 4s এর জন্য প্রথম কোয়ান্টাম সংখ্যা কত, n ইকুয়াল টু 4। তো এখানে l এর জন্য l কত, এখানে আমার s এর মান, s এর জন্য, ঠিক আছে, তো s এর মান কত হচ্ছে এখানে 0 নাকি। তো n প্লাস l ইকুয়াল টু 4 প্লাস 0, তাহলে এখানে কত হচ্ছে 4। এখন খেয়াল করি, দেখো 3d তে আমি কত পেয়েছি, 5 অরবিটাল, আর 4s এর কত পাচ্ছি, 4। এখন ইলেকট্রন কোনটিতে আগে প্রবেশ করবে, আমরা আগে বলেছি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর কমপ্লিট করে উচ্চ শক্তি স্তরে গমন করবে, কারণ কি, নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতাটা বেশি, তাই ইলেকট্রন আগে, যেহেতু আমার কম কোনটা, 4, তাহলে আগে প্রবেশ করবে 4s, 4s ইলেকট্রন প্রবেশ করবে, তারপর একটা কমপ্লিট করে তারপর যাবে কোথায়, 3d। ক্লিয়ার, ওকে। এরকম সিস্টেমে যদি আমার আরেকটা আসে, যে আরেকটা আসে যে 3d এবং 4p এর মধ্যে, ঠিক আছে। তো 3d এবং 4p এর মধ্যে আমার সেম সিস্টেম, দেখো যখন দুইটা সমান হয়ে যাবে তখন কি হবে, একটু শিখিয়ে দেই। n এর মান কত হচ্ছে 3 নাকি, তো n এর জন্য আমার d কত হচ্ছে, l এর মান, এটা কি 3d এর জন্য, এটা 3d এর জন্য নাকি, 3d এর জন্য n এর মান কত হচ্ছে 2। আচ্ছা, তখন আমার n প্লাস l রুলস, কত হচ্ছে 3 প্লাস 2, কত হচ্ছে 5। ওকে, এখন আবার যাচ্ছি 4p এর ক্ষেত্রে, 4p এর ক্ষেত্রে, 4p এর ক্ষেত্রে, তাহলে n এর মান কত হচ্ছে 4, তো p এর মান কত হচ্ছে, সরি p এর জন্য l এর মান কত হচ্ছে 1, তাহলে দেখো n প্লাস l রুলস, তার মানে কি 4 প্লাস 1, তাহলে এখন দেখো কত হচ্ছে 5। এখন তো আমার দুইটার অরবিটাল সংখ্যা সমান হয়ে গেল, এখন আমি কি করব, তো এখন তখন যখন দেখুন দুইটা অরবিটাল সংখ্যা সমান হয়ে গেছে, তখন ইলেকট্রন কি আগে 3d প্রবেশ করবে নাকি 4 এ, সরি 3d তে প্রবেশ করবে নাকি 4p তে প্রবেশ করবে, ঠিক আছে। তো তখন আমরা খেয়াল করব কি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ এখানে আমার কাছে কি 3d আর এখানে হচ্ছে 4p, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট কোনটা, তাহলে এখানে আমরা আগে দেওয়া আসছে কি 3d, অর্থাৎ n এর মান এখানে 3 n এর মান এখানে 4, তাহলে আমার ছোট কোনটা 3, তাহলে আমরা আগে প্রবেশ করব ইলেকট্রন 3d তে, তারপর প্রবেশ